প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে আলোচনায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আমরা জানি যে এখন সারা পৃথিবীতেই সবথেকে আলোচিত বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে পণ্য রপ্তানিতে বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ, সেটা প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরের থেকে শুরু হয়েছে এবং আমরা একটা ডেডলাইনের দিকে যাচ্ছি। এই শুল্ক কিন্তু নতুন শুল্ক যে বাংলাদেশ সহ সোফার 21টা দেশের উপরে আরোপ করা হয়েছে এবং অন্যান্য দেশ সহ এটা কিন্তু অগাস্টের 1 তারিখ থেকে এই নতুন শুল্কটা কার্যকর হবে যদি এই বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার কোনো চুক্তি না হয়। তো আমরা অলরেডি দেখেছি যে কয়েকটা দেশ এর মধ্যে কিছু চুক্তি করেছে এবং তারা তাদের ট্যারিফ কিছুটা কমাতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ, আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান, তারাও কিন্তু আলোচনা শেষ পর্যায়ে আছে, কিন্তু স্পেকুলেশন আছে যে আসলে তাদের শুল্ক কীরকম হতে পারে। সো আমাদের যে আজকের আলোচনার বিষয় এবং টিবিএস এর লিড রিপোর্ট, যে বাংলাদেশের কত শুল্ক হলে বা বাংলাদেশের শুল্কের সাথে বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী দেশ গার্মেন্টসের রপ্তানির ক্ষেত্রে পার্টিকুলারলি, তো সেই সব দেশের শুল্কের মধ্যে কতটা ডিফারেন্স হলে বাংলাদেশ আসলে এই ব্যবসাটায় টিকে থাকতে পারবে এবং ভালোভাবেই পারবে। যদি এই শুল্কের হারের গ্যাপটা বাংলাদেশে কত পার্সেন্ট পর্যন্ত বেশি নিতে পারবে, আমেরিকান ক্রেতারা কি বলছে এবং বাংলাদেশের এক্সপোর্টাররা কি বলছে, এই সংক্রান্ত আমরা একটি বিস্তারিত রিপোর্ট আজকে টিবিএসে পাবলিশ করেছি। রিপোর্টটি টিবিএস এর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট রিয়াদ করেছে। আমি সাজ্জাদুর রহমান এই রিপোর্টের সাথে ছিলাম। সো দর্শক, আমরা আলোচনা করব রিয়াদের সঙ্গে আসলে এই যে শুল্ক গ্যাপটা বাংলাদেশ কতটা বেশি নিতে পারবে এবং তাতে বাংলাদেশ টিকে থাকতে পারবে। রিয়াদ, আপনাকে স্বাগতম টিবিএস ইনসাইটে। এই যে কত শুল্ক আসলে গ্যাপ হলে বা বাংলাদেশ কতটা বেশি নিতে পারবে, কি বলছে এই সংশ্লিষ্ট লোকেরা? সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি মোটামুটি আপনার আলোচনায় কিছু বিষয় চলে আসছে। মূল বিষয়টা হচ্ছে আসলে গ্যাপ, মানে ধরুন বাংলাদেশ কিন্তু এতদিন ওখানে যে রপ্তানি করতো, বাংলাদেশ 15 থেকে 16% শুল্ক দিয়ে করতো এপ্রিল পর্যন্ত, এটি অন্য দেশগুলোও কাছাকাছি ছিল। তো তাহলে অন্য দেশগুলো যদি একই রকম বা কাছাকাছি থাকে তাহলে এটি খুব বেশি প্রবলেম তৈরি করে না। এখন শুল্ক আমেরিকান গভর্নমেন্ট বিভিন্ন দেশের জন্য বিভিন্ন হারে বাড়িয়েছে, চীনের জন্য অনেক বেশি, আবার কোনো কোনো দেশের জন্য কম বেশি, কিন্তু এখন ফাইনাল নেগোসিয়েশনে গিয়ে দেশগুলো যার যার মতো করে এটিকে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এখন বাংলাদেশের যদি এরকম সিচুয়েশন হয়, ধরুন অন্য দেশগুলো যে পরিমাণে শুল্ক দিয়ে তাদের পণ্য যুক্তরাষ্ট্র বাজারে রপ্তানি করবে, আমাদের যদি তার থেকে 15-16% বা 20% বেশি শুল্ক হয়ে যায়, তাহলে যেটা হবে যে তখন আমেরিকান বায়াররা তো বা বাংলাদেশের এই রপ্তানিকারকরা তো এই 20% নিজেরা এত কম দামে নিতে পারবে না। তাকে রপ্তানির সক্ষমতা ধরে রাখতে হলে 20% পরিমাণ কম প্রাইস নিতে হবে, অথবা বায়ার তাকে এই পরিমাণ, মানে বায়ার অথবা সেখানকার কনজিউমার নিতে হবে। তো বায়ার বাংলাদেশের জন্য কেন এটা আসলে দিতে যাবে? উনি যেহেতু একই পণ্য ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়াতে যেহেতু কম প্রাইসে পাচ্ছে, কারণ যেহেতু আমার এখানে শুল্কের জন্য বেশি হয়, তাহলে তো উনি আসবেন না। তো এখন বাংলাদেশের রপ্তানিকারক অথবা ওখানকার বায়াররা যে আলোচনাটা এখন আছে বাজারে, সেটা হচ্ছে যে অন্য দেশের সঙ্গে বাংলাদেশের এই শুল্কের গ্যাপ যদি সর্বোচ্চ 5% হয়, সেটি সব পক্ষ মিলিয়ে সেটিকে ম্যানেজ করার মতো অবস্থা থাকবে। রাইট। কিন্তু যদি এটি এর বেশি হয়ে যায়, তাহলে প্রবলেমটা যেখানে হবে যে তারা আসলে তাদের পক্ষে বা বাংলাদেশ, তারা তখন যেটা করবে যে আমাদের সাপ্লায়ারকে বলবে, ঠিক আছে যে 10%-এর বাড়তি গ্যাপ আছে, সেটি আপনারা ম্যানেজ করেন। এখন বাংলাদেশ তো এমন পণ্য রপ্তানি করে যেখানে মার্জিন আসলে তাদের খুবই কম, তারা এমন বেসিক্যালি মজুরি পায়, আসলেই মজুরি পায়। এ ধরেন 2%, 3% প্রফিট ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে এমনও হচ্ছে যে উনি আসলে ওই সরকার যে ইনসেন্টিভটা দিচ্ছে, সেই ইনসেন্টিভটাই বছর শেষে ওনার প্রফিট হয়, বাদ বাকি আসলে ওনারা একরকম মানে বাজার এই অর্ডার ধরতে গিয়ে প্রতিযোগিতা করে সক্ষমতা বাড়িয়ে ফেলেছে। তো অর্ডার ধরতে গিয়ে অনেকটা ওই তার যে খরচ, ওই খরচে কেউ কেউ অর্ডার নিয়ে নিচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে তার পক্ষে বাড়তি 5 টাকাও আসলে বা 5% ছাড় দেওয়া আসলে খুব
টাফ হবে। তো এরকম জায়গায় 10-15% এর গ্যাপ হলে স্বাভাবিকভাবে এটা আসলে তাদের পক্ষে কঠিন হয়ে যায়। রাইট। যেমন ধরেন যে আমরা যদি ধরে নেই যে যেটা ঘোষণা করেছে যে আপনার বাংলাদেশের উপরে 35%, এটা যদি অগাস্টের 1 তারিখের আগে যদি নতুন চুক্তি না হয়, ইন্ডিয়ার উপরে আপনার 26%। তো এই যে আমরা দুইটা এক্সাম্পলই যদি দেই, ইন্ডিয়াতে ধরেন যে এক্সিস্টিং ডিউটি আছে 10%, এর সাথে 26 যোগ হবে, ওদের হবে 36%। আর বাংলাদেশের গার্মেন্টসের কিন্তু গড় আছে 15-16, আমরা যদি ধরি, এর সাথে 35% যোগ হবে 50%। তো ইন্ডিয়া 36, বাংলাদেশের কিন্তু 50+ হয়ে যাবে। সো এই যে নিয়ারলি 15 পার্সেন্টেজ পয়েন্ট কিন্তু বেশি হয়ে যাবে, যে প্রতি 100 টাকায় দেখা যাবে যে আসলে 50 টাকাই বাংলাদেশের জন্য 15 টাকা বেশি, ইন্ডিয়াতে 15 টাকা কম। সো ইন্ডিয়াতে আমরা ধরে নিলাম, ধরে না, আমাদের একটু চিপ লেবার আছে, লেবার কস্টটা বাংলাদেশে একটু কম, দ্যাট ইজ আওয়ার বিগেস্ট অ্যাডভান্টেজ। ইন্ডিয়াতে লেবার কস্ট একটু বেশি। তো সেটা কত? সেটা এই 50 টাকায় 15 টাকা তো না, সেটা হয়তো 50 টাকায় 5 টাকা, তারপরেও তো 10 টাকা বেশি থাকবে। সো দ্যাট ইজ দ্য রিজন যে বায়াররা যেটা বলছে যে এই 10 টাকা ভাই নিতে পারবো না, 5 টাকা পর্যন্ত হয়তো আমরা নিতে পারবো। সো এটা হচ্ছে কনসার্ন। কিন্তু আমরা আপনার এগুলো কি আসলে ওভারনাইট কি জিনিসগুলো ঘটে যাবে, যে আমেরিকান অর্ডার সব অন্য দেশে চলে যাবে, বাংলাদেশে আসবে না, এরকম কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আমি একটু বলি, ওই যে বললেন যে মানে আমরা লেবারের কারণে কিছুটা অ্যাডভান্টেজ পাই, এটা অ্যাডভান্টেজ আমরা পাই বা পেতাম, কিন্তু রিসেন্ট যে ঘটনাটা ঘটছে, বায়াররা কিন্তু আমার এখানে লেবার কস্ট কত তার পুরো হিসাব উনি আগে করে ফেলেন। টোটাল আমার এখানে ফ্যাব্রিক, লেবার, অন্যান্য ওভারহেড কস্ট যা যা আছে সব করে তারপরে উনি একটা প্রাইস আমাকে অফার করেন। কখনো কখনো এরকম হয় যে 10টা ফ্যাক্টরিকে প্রাইসটা যে এটা আমি দিলাম, এর মধ্যে কে কত রেটে নিতে পারবা। তখন দেখা গেছে ফ্যাক্টরিগুলো তার অর্ডার ধরার জন্য, যেটা একটু আগে বললাম, আসলে ক্যাপাসিটিটা অনেকে বাড়িয়ে ফেলেছে। তো অর্ডার ধরার জন্য অনেকে তখন কমাতে শুরু করে। তখন এই জায়গাগুলোতেও আসলে কমে গিয়ে ওই যে চিপ লেবারের যে বেনিফিট তারা পাওয়ার কথা ছিল আসলে, সেটাও আসলে এক ধরনের কনজিউমার বা বায়ারের কাছে চলে যাচ্ছে। ফলে আলটিমেটলি খুব বেশি সুবিধা যে তারা এখনো পাচ্ছে বা এর আগেও পেত তাও নয়। ফলে পুরো প্রেশারটা তাদের উপর আসবে। এখন প্রশ্ন হলো, রাতারাতি কি আমরা আসলে সব অর্ডার হারাতে পারবো কিনা? $7 বিলিয়ন আমাদের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রের বাজার, এবং সেখানে সেটি আমাদের $7 বিলিয়ন উপরে। হ্যাঁ, সেখানে সেটা আমাদের একক বাজার হিসেবে সবচেয়ে বড় বাজার। এখন যেটা বিষয় হচ্ছে, বাংলাদেশের একটা বড় সুবিধা হচ্ছে, বাংলাদেশ গত 40 বছরে এখানে পোশাক খাতের যেইভাবে আমাদের ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে, এক ধরনের ডাইভার্সিফাই। কিরকম? এখানে আপনার খুব ছোট মানে অল্প, অর্থাৎ 10,000 পিসের অর্ডার আসলেও, 5,000 পিসের অর্ডার আসলেও যেমন একটা ফ্যাক্টরি দিতে পারবে, আবার আপনার যদি $10 মিলিয়ন অর্ডারও একসাথে চলে আসে, তারও সেই ক্যাপাসিটি আছে। কোনো ফ্যাক্টরি আছে এখানে, একটা ফ্যাক্টরি 15,000 20,000 শ্রমিক একটা ফ্যাক্টরিতে আছে, এরকম ফ্যাক্টরিও বাংলাদেশে আছে, যেটি আসলে আমাদের প্রতিবেশী দেশগুলোতে এরকম পাওয়া যাবে না। ইভেন প্রতিবেশী দেশগুলোতে একসাথে 3-4-5,000 শ্রমিকের একটা ফ্যাক্টরি পাওয়া কঠিন। গার্মেন্ট ফ্যাক্টরি, হ্যাঁ, গার্মেন্ট যেহেতু এটা লেবার ইন্টেন্সিভ, এখানে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, হুট করে এটা পাওয়া যায় না। বাংলাদেশের এই সুবিধাটা আসলে আছে যে বড় ফ্যাক্টরিও আছে এবং ক্যাপাসিটি, ধরেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এখানে আমাদের তুলা নেই, ঠিক আছে, মূল কাঁচামাল, কিন্তু তুলার পরে যে পরবর্তী যে অংশগুলো, এগুলো বাংলাদেশ এখন বেশ ভালো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আমাদের বড় বড় ফ্যাক্টরি হয়েছে, আবার কমপ্লায়েন্স ফ্যাক্টরি আছে। আপনি দেখবেন ওয়ার্ল্ডের খুব মানে বিগেস্ট বা খুব একেবারে সবথেকে বেশি গ্রিন ফ্যাক্টরি তো বাংলাদেশে, যেটা সেই গ্রিন ফ্যাক্টরি সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশ এখন 200-র উপরে গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে আছে। এবং এমন কিছু ফ্যাক্টরি আছে আপনি গিয়ে দেখলে অবাক হয়ে যাবেন, এটা ফ্যাক্টরি মনে হবে না, এত চমৎকার, বাইরে থেকে সুপারস্টার টাইপের ফ্যাক্টরি, এরকম ফ্যাক্টরিও আমাদের এখানে আছে। আবার কমপ্লায়েন্সের দিকে একটু দুর্বল এমন ফ্যাক্টরিও আছে। তো সব ধরনের বায়ারের জন্য বাংলাদেশের এই ক্যাপাসিটিটা এখন পর্যন্ত বাংলাদেশ তৈরি করতে পেরেছে, যেটা তুলনামূলকভাবে ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য দেশগুলোতে, চীন বাদে অন্য দেশগুলা, মানে বলা হচ্ছে, আমরা এক্সপোর্টারদের সঙ্গে কথা বলেছি, ওনারা বললেন যে আসলে রাতারাতি চাইলে আমাদের $7.5 বিলিয়ন মতো যে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের যে পোশাকের যে বাজার, সেটা চাইলে তারা নিতে পারবে না। এখন যেটা হবে আসলে, এটা হয়তো যদি আমাদের এখানে কন্টিনিউ প্রাইসের ইমিডিয়েট হবে না, বাট লং টার্মে ইমিডিয়েট হবে না। এখন যেটা আবার তারা বলছেন যে
ইতিমধ্যেই কিন্তু তারা খেয়াল করছেন যে ধরুন ভালো যেগুলোতে একটু ভালো মার্জিন পাওয়া যেত এই ধরনের অর্ডারগুলো চলে যাবে। তারা খুব বেসিক যেসব আইটেমগুলা এই অর্ডারগুলো হয়তো থাকবে, এখন এই অর্ডারগুলোতে তো আসলে তার প্রফিট থাকবে না। এবং অনেকে ডিবিএল গ্রুপের বলেছেন ম্যানেজিং ডিরেক্টর যে ওনাদের কিন্তু আমেরিকান মার্কেটে শেয়ারটা খুবই কম, অনলি 6%, কিন্তু সেটা 3 বছর আগে ছিল লেস দ্যান 1%। উনি যেটা বলেছেন যে ওনার আমেরিকান মার্কেটে হিউজলি ওনারা গ্রো করছিলেন এবং মেইনলি ভ্যালু অ্যাডেড আইটেমগুলোর জন্য আমেরিকান বাজারটা হচ্ছিল যেখানে মার্জিন বেশি, তো সেটা বাধাগ্রস্ত হবে। এটা একটা বিষয় আপনি খেয়াল করবেন, শুধু উনি না, আরও অনেকেই যারা আছে, আমরা যেটা বললাম আমাদের 250 মতো ফ্যাক্টরি আছে যারা খুব হাইলি ডিপেন্ডেন্ট ইউএস মার্কেটে, 60 to 100%। হ্যাঁ, হচ্ছে 60%-এর উপরে। এই 250-র সাথে আরও কিছু ফ্যাক্টরিও আছে, যেমন আমরা বিজিএমই এর হিসাবটা এটা পেয়েছি, বিকেএমই এর থেকে আরও যদি 50টা যুক্ত হয় 300-র মতো ফ্যাক্টরি। এই 300 ফ্যাক্টরি যারা খুব বেশি পরিমাণে ইউএস মার্কেটে ডিপেন্ডেন্ট, তারা যদি এখন এই প্রাইসের কারণে তারা যদি অর্ডার নিতে না পারে, যেটা তারা বললেন যে এই সিজনটা প্রাইস গ্যাপ যেটা হবে এই সিজনটা হয়তো তারা বাধ্য হয়ে কিছু হয়তো নিতে হবে, ইভেন লোকসান মানে ধরুন কারো এখন মাসে 8 কোটি টাকা আসে শুধু তার মজুরি, এর বাইরে আরও অন্যান্য খরচ আছে। এখন উনি যদি অর্ডারটা না ধরেন তাহলে তার পুরো মজুরি সহ পুরো 8 কোটি টাকায় ওনাকে পকেট থেকে দিতে হবে। তখন কি করবে, তার লোকসান কমানোর জন্য হয়তো উনি এই কিছু অর্ডার ইভেন নিজের লোকসান মেনে হলেও নেবেন। সেক্ষেত্রে ওনার লোকসানটা হয়তো 8 কোটি টাকার জায়গায় উনি লোকসানটাকে কমায় 2 কোটিতে নিয়ে আসতে পারবেন। মানে লোকসান ঠিকই হলো, 8 কোটি হতো সেটা এখন 2 কোটি হবে। এরকম ক্ষেত্রে হয়তো তারা অর্ডারটা নেবেন, কিন্তু দীর্ঘমেয়াদে এইভাবে তারা অর্ডার নিতে পারবেন না, কারণ তার তো ব্যাংক লোন আছে, উনি তো কন্টিনিউ এভাবে করতে পারবেন না। একটা পর্যায়ে আসলে যেটা হবে, তার ফ্যাক্টরি হয়তো বন্ধ করে দিতে হবে কেউ কেউ বলছেন। এতে আবার আমাদের অন্যান্য যে সেক্টরগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যাংক, বিমা, এটার সঙ্গে যতগুলো জড়িত আছে। এর মধ্যে আমি আপনাকে আরেকটা কথা বলি, খেয়াল করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু ইউএস বায়াররা এখন একরকম অর্ডার দিচ্ছে না, এক ধরনের হোল্ড করে রাখছে, অথচ এই সময় নেক্সট যে সামার অথবা নিউ ইয়ার অথবা ব্ল্যাক ফ্রাইডে, মেইনলি উইন্টারের অর্ডারগুলো এই সময় আসে। উইন্টারের অর্ডার অলরেডি কিছু এসেছে, বা এর পরের অর্ডারগুলোও এখন এই সময় আসার কথা, কিন্তু সেই অর্ডারগুলো আসছে না। তো এখন কি করবেন তারা? তাহলে উনি তো তাকে তো নেক্সট 6 মাস পরে বা 4 মাস পরে 3 মাস পরে কি বানাবেন, তাকে তো এখনই এটা করতে হবে, যেহেতু উনি ইউএস এর অর্ডারটা পাচ্ছেন না, ফলে উনি চলে যাচ্ছেন এখন ইইউ অথবা অন্য যে ক্রেতা আছে তাদের সাথে এখন। তো সেখানে কি হচ্ছে, যেহেতু ইউরোপের অথবা অন্য দেশগুলোর যে ওখানে তো একটা আমাদের ক্যাপাসিটির সাথে মিলিয়ে একটা সাপ্লাই চেইন তৈরি হয়েছিল, এখন যখন এই সাপ্লায়াররা ওখানে গিয়ে হামলে পড়ছে, মানে যারা আমেরিকাতে বিক্রি করতো তারা এখন ইউরোপের বাজারে দেখবে তাদের কি বিজনেস এক্সপ্লোর করা যায়। এক্স্যাক্টলি, এখন শুরু হয়েছে অলরেডি। আমাদের নিউজে কি হবে, প্রভাবটা কি পড়বে? অলরেডি যেটা হচ্ছে যে তারা ওখানে যাওয়ার কারণে তার প্রাইস কমে যাচ্ছে, কারণ যে প্রাইসে আগে উনি অর্ডারটা নিতে পারতো ইউরোপের যিনি সাপ্লায়ার ছিলেন, এখন যখন আরও প্রতিযোগী এখানে হয়ে যাচ্ছে, তখন এখানে নিজেরা প্রতিযোগিতা করে প্রাইস কমাচ্ছে। কেন প্রাইস কমাচ্ছে? কারণ হলো ইনি যিনি যাচ্ছেন নতুন করে ইউএস মার্কেটের সাপ্লায়ার, তার তো টার্গেট হলো যে আমার লোকসান কিছুটা কমাইতে হবে, আমার 8 কোটি টাকার জায়গায় আমার লোকসান অন্তত যদি 2 কোটিতে নামায় আনতে পারি, আমার 6 কোটি টাকা লোকসান কম হলো। এই জন্য উনি গিয়ে কম প্রাইসে এখন অর্ডার নিতে চাচ্ছেন। আমাকে গতকালকে একজন সাপ্লায়ার বললেন, উনি ইউরোপের মার্কেটে যে প্রাইসে উনি আগে অর্ডার নিতেন নর্মাল, তার চাইতে 10% কমে এখন কম প্রাইসে উনি অর্ডার নিচ্ছেন। এটা কিন্তু মারাত্মক। এইভাবে যখন সবাই $7 বিলিয়ন বা $6 বিলিয়ন সাপ্লায়াররা যখন ওই মার্কেটে গিয়ে ওই সাপ্লায়ারের মধ্যে যখন প্রতিযোগিতা শুরু করবে, তখন ওখানেও দামটা কমে যাবে। এটা বাংলাদেশের জন্য আসলে দীর্ঘমেয়াদে একটা খুবই উদ্বেগের একটা বিষয়। রাইট, দীর্ঘমেয়াদের উদ্বেগের বিষয়। তো এখন আসলে আপনি কথা বলেছেন একজন লিডিং অর্থনীতিবিদের সঙ্গে, প্লাস এখানে ব্যবসায়ীরাও বলেছে যে সরকারের আসলে কি করা উচিত, কি এরকম পরামর্শ দিয়েছেন যে কি করা উচিত আমাদের এই দীর্ঘমেয়াদের, যেহেতু একটা উদ্বেগের কারণ, সো সেই অনুযায়ী তো আসলে পরিকল্পনাও তো নেওয়া দরকার। আমি কথা বলেছি ডক্টর জাহিদ সাত্তার, উনি পিআরআই এর চেয়ারম্যান, তো উনি আবার ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট। তো উনি যেটা বললেন যে প্রথমত যে প্রাইস প্রেশারটা আসবে, উনি বললেন যে আমি ধারণা করছি কিছুটা হয়তো কমতে পারে, এখন কতটুকু কমবে সেটা এখনই বলা যাচ্ছে না, বাট ওনার একটা আশা হচ্ছে কিছুটা 35% যেটা এক্সট্রা সেটা হয়তো কিছুটা কমতে পারে। এখন যে গ্যাপটা থাকবে এরপরও আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলোর সাথে, সেই জায়গায় আমাদের যিনি এক্সপোর্টার আছেন, ওখানকার যিনি বায়ার আছেন এবং ওখানকার যিনি কনজিউমার আছেন, এই 3 পক্ষকেই এই চাপটা নিতে হবে।
মানে এককভাবে কেউ হয়তো নিতে পারবে না, তিন পক্ষকেই চাপটা নিতে হবে, এটি একটি বিষয়। এখন তিন পক্ষ আসলে চাপ, দিন শেষে যিনি কনজিউমার তিনি চিন্তা করবেন আমি কোন দেশ থেকে কম প্রাইসে পাচ্ছি। সেখানে কিন্তু মানবতা বা এখানে বাংলাদেশের 5 লাখ 10 লাখ শ্রমিক এখানে চাকরি হারাবে সেটা তাদের আসলে দেখার বিষয় না, এটা হলো ওপেন ইকোনমির থিওরি। তো ফলে স্বাভাবিকভাবেই তারা যেখান থেকে কম পাবে সেখানেই নেবে। আসলে যেটা ধারণা করা হচ্ছে এই চাপটা আলটিমেটলি বড় প্রেশারটা এখানকার সাপ্লায়ারের উপরেই চলে আসবে। এটি মানে কাগজে কলমে না হলেও আপনার এমনিতেই চলে আসবে, এটা যেহেতু মার্কেটের সিস্টেম এটা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকার এবং আমাদের রপ্তানিকারকরা তাহলে কি করতে পারে? সরকার যেটা করতে পারে, সরকার কিন্তু অলরেডি আমাদের টাকা ডিভ্যালু হয়েছে ডলারের বিপরীতে, এর ফলে কিন্তু রপ্তানিকারকরা এক ধরনের একটা বেনিফিট অলরেডি পেয়ে আসছেন। তো তাদেরকে আসলে এখন যেই সাপোর্টটা দেওয়া যেতে পারে সেটা হলো গ্যাস বিদ্যুতের যে প্রাইস আছে, পোর্ট চার্জ যেটা আছে, অথবা আমাদের যে লজিস্টিক্সের যে জায়গায় আমরা এখনো পিছিয়ে আছি, আমাদের ক্যাপাসিটি এই জায়গাগুলোতে আমরা এখনো পিছিয়ে, এই জায়গাগুলোকে তাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে, অথবা কাস্টমস বন্দর এখানে যে অনেক সময় এক ধরনের লেনদেন হয় যেটার আন্ডারহ্যান্ড লেনদেন হয় সেগুলো বন্ধ করার মাধ্যমে তাদের যদি কিছুটা তারা সাপোর্ট পায়, এটি তাদেরকে প্রতিযোগিতায় কিছুটা সক্ষমতা তৈরি করতে কিছুটা হয়তো সাহায্য করবে। আর একটা হলো তাদের উৎপাদনশীলতা বাড়ানো। এখন আমাদের যেটা বাংলাদেশে কিন্তু এখনো অন্য দেশগুলোর তুলনায় আমরা এই উৎপাদনশীলতায় কিছুটা পিছিয়ে আছি। তো এই সবগুলো মিলিয়ে যদি তারা উৎপাদনশীলতা, তাদের সক্ষমতা বাড়ায়, সরকারের পক্ষ থেকে যে সাপোর্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো যদি প্রপারলি আসে, তাহলে হয়তো এই যে ক্ষতিটা আসবে বড় ধরনের ক্ষতি, সেটা হয়তো কিছুটা তারা পুষিয়ে নিতে হয়তো পারবে। রাইট। এবং সরকারের আসলে বিভিন্ন রকমের নীতি সহায়তা বা ধরেন যে কেউ বিনিয়োগ করতে চায়, সো বিনিয়োগটা যাতে ঠিকভাবে করতে পারে, এই যে ইজ অফ ডুইং বিজনেস, বিভিন্ন টেবিলে ঘুষ, এগুলোও আসলে কমিয়ে, একদম বন্ধ না হলেও কমিয়েও কিন্তু এক ধরনের ব্যবসা বাণিজ্যের উপরে কিন্তু একটা পজিটিভ প্রভাব পড়তে পারে। আর একটা ছোট্ট বিষয় বলি, আমাদের কিন্তু বেশ বিনিয়োগ আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশে। আপনি খেয়াল করবেন চীন থেকে, বিশেষ করে টেক্সটাইলে, গার্মেন্টসে বেশ ভালো একটা ফ্লো তৈরি হচ্ছিল, সেটি কিন্তু এখন বাধাগ্রস্ত। এবং যারা ফ্যাক্টরিগুলোকে এক্সপানশন করার প্ল্যান করেছিল যে হ্যাঁ আমাদের আরও টেক্সটাইলে বিনিয়োগ অথবা গার্মেন্টসে যে বিনিয়োগ একটু হায়ার ইন প্রোডাক্টে, সেগুলো কিন্তু এখন কিছুটা বাধাগ্রস্ত হয়ে যাবে, বাধাগ্রস্ত হবে। রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে আমেরিকার বাজারে আসলে বাংলাদেশ যে শুল্ক, সেটা অন্য দেশের সাথে, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে কতটা গ্যাপ হলে আসলে বাংলাদেশ সেটা নিতে পারবে, সহ্য করতে পারবে, এবং তার যে রপ্তানি, বাংলাদেশের 85% রপ্তানি কিন্তু এই পোশাক খাত থেকে আসে, সেগুলো আসলে টিকে থাকবে, যে লক্ষ লক্ষ যে কর্মসংস্থান এই সেক্টরে সেটাও থাকবে, এবং এর সাথে আসলে বাংলাদেশের কিন্তু অর্থনীতির অন্যান্য সেক্টরে কিন্তু খুব সরাসরি জড়িত। ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, আপনার পরিবহন খাত, পোর্ট, শিপিং, লজিস্টিক্স, এগুলো সব কিন্তু আসলে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোর সাথে জড়িত, এবং সেটা কিন্তু পোশাক খাতে এখানে মেইন খাত। সো দর্শক, আমরা যেটা হচ্ছে যে বাংলাদেশ যদি ইন্ডিয়া বা ভিয়েতনাম বা চায়না থেকে যদি 5% শুল্ক বেশিও হয়, তাতেও আসলে বাংলাদেশের অসুবিধা হবে না, বিকজ বাংলাদেশ পোশাক খাতে এক ধরনের যে তাদের শক্তি তৈরি করেছে, সেটা দেখিয়েছে। শুধু শক্তি না, একটা সাপ্লাই চেইন, এবং বাংলাদেশের যে বিশ্বাস, এই যে গ্লোবাল যারা ক্রেতা আছে তাদের সাথে যে বিশ্বাস, এটা কিন্তু এক ধরনের মজবুত অবস্থানে আছে, যেটা রাতারাতি কিন্তু একটা নতুন একটা দেশ এসে সেটা আসলে তৈরি করতে পারবে না, এবং এটার জন্য সময় দরকার। বাট দীর্ঘমেয়াদে কিন্তু আসলে এই ধরনের গ্যাপ যদি থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপরে বড় ধাক্কা আসতে পারে। সেই বিষয়টাই আমরা আজকে জানতে পারলাম। দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।